Environmental and Wildlife Justice, organized by Oiravat. Thank you all for joining us this evening. My name is Shubhasri Shaha, and I have the privilege of being the host for today's session. Today's webinar is not just another academic session. It is a platform where we come together to reflect on our responsibility towards nature, wildlife, and the future of our environment. আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ফিফথ ওয়াইল্ড লাইফ রিমেম্ব্রেন্স ডে। প্রতি বছর অসংখ্য বন্যপ্রাণী মানুষের ভুল, অবহেলা, লোভ কিংবা অপরিকল্পিত উন্নয়নের কারণে প্রাণ হারায়, কিন্তু তাদের অধিকাংশের মৃত্যুর কোনো বিচার হয় না। এমনকি অনেক সময় আমরা তাদের কথা মনেও রাখি না। এই কারণে ওয়াইল্ড লাইফ রিমেম্ব্রেন্স ডে সূচনা। আজ আমরা শুধু তাদের স্মরণ করছি না, বরং একটি প্রশ্নও তুলব। যদি ফরেস্ট মার্টার্স ডে পালন করা যায়, তাহলে ওয়াইল্ড লাইফ রিমেম্ব্রেন্স ডে কেন নয়? কারণ বনরক্ষীরা যেমন বন রক্ষার জন্য জীবন উৎসর্গ করেন, তেমনি কিন্তু অসংখ্য নিরীহ বন্যপ্রাণীও প্রতিনিয়ত মানুষের কর্মকাণ্ডের কারণে প্রাণ হারাচ্ছে। আজকের এই দিনটিতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কানছেরাকে। কানছেরা উত্তরবঙ্গের এক কিংবদন্তি দাতাল হাতি। 19শে জুলাই 2021 সালে একটি টেরিটোরিয়াল ফাইটে সে প্রাণ হারায়। কানছেরা শুধু কিন্তু একটি হাতি ছিল না, সে আমাদের শিখিয়েছিল কিভাবে একটি বন্যপ্রাণীর সঙ্গে ভয় নয়, বিশ্বাসের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা যায়। এমপ্যাথি এবং রেসপেক্ট দিয়েও হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট কমানো সম্ভব, এই শিক্ষাই দিয়ে গেছে কানছেরা। আজ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই অনুষ্ঠানের সূচনা করছি। বর্তমান সময়ে ওয়াইল্ড লাইফ জাস্টিস কেন এত গুরুত্বপূর্ণ তা বুঝতে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। গত কয়েক মাসে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে সেই বাস্তবতাই দেখিয়ে দিয়েছে। কিছু উদাহরণ দিয়ে শুরু করা যাক। সম্প্রতি জলপাইগুড়ির ডায়না রেঞ্জের সালকুমার এলাকায় একটি পূর্ণবয়স্ক মাদি হাতির মৃত্যু হয়। বিভিন্ন ফিল্ড অবজারভেশন থেকে ইলেকট্রোকিউশনের সম্ভাবনা উঠে আসে। এই ধরনের প্রতিটি ঘটনার সঙ্গে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন হওয়া অত্যন্ত জরুরি, কারণ ওয়াইল্ড লাইফের মৃত্যুর প্রকৃত কারণ জানা এবং সত্যকে সামনে আনা, এটাই কিন্তু ওয়াইল্ড লাইফ জাস্টিসের প্রথম ধাপ। আরেকটি ঘটনায় জলদাপাড়া ন্যাশনাল পার্কের কাছে একটি পূর্ণবয়স্ক দাতাল হাতিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে লাইটনিং স্ট্রাইকের সম্ভাবনার কথা বলা হলেও অতীতে ওই এলাকায় ইলেকট্রোকিউশনের একাধিক ঘটনা ঘটেছে। তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে স্বচ্ছ এবং বৈজ্ঞানিক তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াইল্ড লাইফ কনজারভেশন কখনোই অনুমানের উপর নির্ভর করা যেতে পারে না। অসমের হোজাই এলাকায় এক রাতে রাজধানী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় একসাথে 8টি হাতির প্রাণ যায়। একটি পুরো এলিফ্যান্ট হার্ড মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিচ্ছে, হাতিরা কিন্তু শুধু বনাঞ্চলের প্রাণী নয়, তারা একটি সম্পূর্ণ ল্যান্ডস্কেপেরও অংশ। তাই কনজারভেশন শুধুমাত্র জঙ্গলের ভেতরে সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না। নন ফরেস্ট এরিয়াতেও সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ওয়াইল্ড লাইফ ফ্রেন্ডলি ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা খুব জরুরি। For kindly, Mr. Sajjad sir, please turn off your camera. যাদের ক্যামেরা অন আছে প্লিজ ক্যামেরাটা একটু অফ করে দেবেন। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। কালিম্পং ডিভিশনের মংকং ফরেস্টের কাছেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় একটি সাব অ্যাডাল্ট ফিমেল এলিফ্যান্টের মৃত্যু হয়েছে। আরো কয়েকটি হাতি আহত হয়েছিল বলে জানা যায়। এই ধরনের দুর্ঘটনা কিন্তু নতুন নয়। দীর্ঘদিন ধরে ওয়াইল্ড লাইফ করিডোরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। অনেক কনজারভেশনিস্ট পার্মানেন্ট ফ্লাইওভার বা ওয়াইল্ড লাইফ ওভারপাসের দাবি জানিয়ে এসেছিলেন, কারণ টেম্পোরারি সলিউশন দিয়ে এই সমস্ত সমস্যাগুলো দীর্ঘমেয়াদে সমাধান করা কখনোই সম্ভব নয়। আরেকটি ঘটনায় একটি ছোট এলিফ্যান্ট কাফের মৃত্যু আমাদের সকলকে ব্যথিত করেছে। খুব দ্রুত জানানো হয়েছিল যে হার্ডের মধ্যে লড়াইয়ের কারণেই তার মৃত্যু হয়েছে, কিন্তু স্থানীয় মানুষদের বক্তব্য ছিল রাতে হাতির দলকে জোর করে তাড়ানোর সময় সেই বাচ্চাটি পদপিষ্ট হয়। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, যখন ওয়াইল্ড লাইফকে বারবার স্ট্রেস, ফিয়ার এবং ডিস্টারবেন্সের মধ্যে রাখা হয়, তখন সেটাকে কনজারভেশন বলা যায় না। কনজারভেশন মানে শুধু প্রাণীকে বাঁচিয়ে রাখা নয়, তাদের স্বাভাবিক আচরণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও।
কনজারভেশনেরই অংশ। আরো একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিছুদিন আগে দেখবেন ওড়িশার সিজিমালি হিলকে কেন্দ্র করেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। সেখানে একটি বড় বক্সাইট মাইনিং এর প্রজেক্টকে ঘিরে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের ব্যাপক প্রতিবাদ দেখা যায়। তাদের কাছে সেই পাহাড় শুধুমাত্র একটি মাইনিং এরিয়া নয়, এটি তাদের সংস্কৃতি, তাদের জীবিকা, তাদের ধর্মীয় বিশ্বাস এবং তাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা একটি প্রাকৃতিক ঐতিহ্য। সেই সময় ফরেস্ট রাইট অ্যাক্ট অনুযায়ী গ্রাম সভার সম্মতি নিয়েও প্রশ্ন উঠেছিল। এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, এনভায়রনমেন্টাল জাস্টিস শুধু ওয়াইল্ড লাইফের জন্য নয়, এটি মানুষ, প্রকৃতি এবং টেকসই উন্নয়নের মধ্যেকার ভারসাম্য রক্ষার চেষ্টা। আর দেশের বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্টের নামে মাইনিং প্রজেক্ট, রোড এক্সপেনশন, রেলওয়ে লাইন, হাইড্রো পাওয়ার প্রজেক্ট, ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার এবং বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্ট দ্রুত বাড়ছে। ডেভেলপমেন্ট অবশ্যই প্রয়োজন, কিন্তু যদি সেই ডেভেলপমেন্টের জন্য ফরেস্ট ধ্বংস হয়, ওয়াইল্ড লাইফ করিডোর নষ্ট হয়, ইকো সেন্সিটিভ জোন নষ্ট হয়, তাহলে সেই উন্নয়ন দীর্ঘমেয়াদে আমাদেরই ক্ষতি করবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত ডেভেলপমেন্ট উইথ নেচার, নট ডেভেলপমেন্ট অ্যাট দ্য কস্ট অফ নেচার। এই কারণেই আজকের ওয়েবিনারের বিষয় এনভায়রনমেন্টাল অ্যান্ড ওয়াইল্ড লাইফ জাস্টিস। আজকের আলোচনায় আমরা জানবো এনভায়রনমেন্টাল জাস্টিস কি, ইকো সেন্সিটিভ জোনের গুরুত্ব, ভারতের গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল ল, উত্তরবঙ্গের ফরেস্ট ও ওয়াইল্ড লাইফ কনজারভেশন এবং নর্থ বেঙ্গলের বার্ড ডাইভার্সিটি নিয়ে বাস্তব অভিজ্ঞতা। আমি বিশ্বাস করি আজকের আলোচনা আমাদের সকলের চিন্তা ভাবনাকে আরো সমৃদ্ধ করে তুলবে। So now it's my great honor and privilege to introduce our esteemed keynote speaker for today's webinar. We are truly delighted to have with us Dr. Abhijit Sutradhar sir, Assistant Professor, Department of Political Science, Islampur College, and member of Safe Wildlife North Bengal. স্যার দীর্ঘদিন ধরে এনভায়রনমেন্টাল গভর্নেন্স, ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস নিয়ে কাজ করে চলেছেন। স্যারকে ঐরাবতের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই। স্যার, থ্যাংক ইউ ফর জয়নিং আস টুডে। Now I would like to request you to kindly take over the session and enlighten us with your valuable thoughts. Over to you, sir. স্যার, আপনি শুরু করুন। ওকে, থ্যাংক ইউ। খুব সুন্দর একটা সঞ্চালনা করলেন সঞ্চালিকা মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ, এবং একটা খুব সুন্দর ভূমিকা উপস্থাপন করলেন এখানে। তো এই ভূমিকার থেকেই আমি আজকে আমার আলোচনা শুরু করতে চাই। এবং সঞ্চালিকা মহাশয়া বলছিলেন যে হাতি মৃত্যুর যে স্মৃতিতে আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব, সেই বিষয়টি তো আছেই। সেই সঙ্গে আজকে আলোচনার মাধ্যমে আমরা প্রত্যেকেই পরিবেশের প্রতি দায়িত্ববদ্ধ হওয়ার একটা অঙ্গীকার আমরা রাখব, যাতে পরিবেশের জন্য আমরা মানুষ হয়ে ভবিষ্যতে অনেক কিছু করে যেতে পারি। কারণ এই পৃথিবী শুধু মানুষের বলেই তো নয়, এই পৃথিবীতে যত জীব বৈচিত্র্য রয়েছে, ছোট থেকে বড় সমস্ত জীব সম্প্রদায়ের এই পৃথিবী। সুতরাং এই পৃথিবীকে প্রত্যেকের বাসযোগ্য করে তোলার জন্য আমাদের দায়িত্ববদ্ধ হতে হবে। তো এই জায়গা থেকেই আমি আমার আলোচনা শুরু করছি, এবং শুরুতেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই ঐরাবতকে আমাকে এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ অভিযান দাকে আজকে আমার এই আলোচনা ডেভেলপ করার জন্য। অভিযান দা আমাকে অনেকটাই গাইডেন্স করেছেন, এবং আশা করি আজকের এই আলোচনা প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেককে পরিবেশের প্রতি দায়িত্ববদ্ধ হতে একটা সহযোগিতা করবে। একটু আমি স্ক্রিন শেয়ার করছি। Just a second, please.
Is that visible? Yes, sir. Okay. এক্সট্রিমলি সরি, একটু দেরি হয়ে গেল যান্ত্রিক ত্রুটির কারণে। তো আজকের আলোচনার বিষয় এই, আমি জাস্ট বলতে চাই, সঞ্চালিকা মহাশয় অনেকটা বলেই দিয়েছেন যে আজকের আলোচনার উদ্দেশ্য আমার মূলত চারটি। এই আলোচনার মাধ্যমে আমি বোঝাতে চাইবো যে এনভায়রনমেন্টাল জাস্টিস কি, এই এনভায়রনমেন্টাল জাস্টিস বলতে আমরা কি বোঝাতে চাই, এই একটা বিষয়ের প্রতি আমি আলোকপাত করব। সেই সঙ্গে এই যে পরিবেশগত ন্যায় বিচার, এই পরিবেশগত ন্যায় বিচারের জন্য পরিবেশগত ন্যায় বিচার সুনিশ্চিত করতে উত্তরবঙ্গের পরিপ্রেক্ষিতে যে সমস্ত পরিবেশ আন্দোলনগুলো হয়েছে সেগুলোর প্রতি আলোকপাত করা হবে। সেই সঙ্গে ইকো সেন্সিটিভ জোন একটা অত্যন্ত সাম্প্রতিককালে সাড়া জাগানো বিষয়। এই ইকো সেন্সিটিভ জোন কি সেটা নিয়ে একটি সাধারণ ধারণা আপনাদের সামনে উপস্থাপন করব। সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল লজ রয়েছে, সাম নোটেবল এনভায়রনমেন্টাল লজ হুইচ আর এক্সিস্টিং সিন্স দি কলোনিয়াল টাইমস। তো সেই ব্রিটিশ সময় থেকে শুরু করে এখন অবধি যে সমস্ত গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল লজগুলো রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের সাধারণ জ্ঞান থাকা উচিত, সেই বিষয়গুলোর প্রতি এই আলোচনার মধ্যে কিন্তু রাখা হবে। তো প্রথমেই যেটা বললাম যে পরিবেশগত ন্যায় বিচার, আপনারা অনেকেই জানেন যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, যারা হিস্ট্রি ফিলসফি স্টুডেন্ট, তারা এবং যারা হচ্ছে প্রতিনিয়ত স্কুল কলেজগুলোতে এনভায়রনমেন্টাল ইথিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে পড়াশোনা অলরেডি করে ফেলেছেন, তারা কিন্তু জানেন যে এনভায়রনমেন্টাল জাস্টিসের ধারণা কি। তার আগে আমাকে আসতে হয় ন্যায় বিচারের ধারণা কি, কারণ পরিবেশগত ন্যায় বিচার বুঝতে গেলে আমাকে বুঝতে হবে ন্যায় বিচার বিষয়টা কি। আমরা সবাই জানি যে এটা একটা মূল্যবোধ, এটা তো চোখে দেখা যায় না, আমরা বলতে পারবো না ওই দেখুন ন্যায় বিচার ঘুরে বেড়াচ্ছে, আমরা এভাবে বলতে পারবো না। এটা একটা সাধারণ ধারণা, এটা একটা কনসেপ্ট। এই সাধারণ ধারণাটা কি, যেই ধারণার মাধ্যমে ধরে নেওয়া হয় যে সমাজে অবস্থিত প্রতিটি মানুষ বা বিশ্বের প্রতিটি উপাদানের সঙ্গে আমরা নিরপেক্ষ আচরণ করব। এই হচ্ছে এক। দুই হচ্ছে যার যা পাওনা তাকে তাই মিটিয়ে দেওয়া, প্রত্যেকের ন্যায্য পাওনা আমরা যদি কাউকে মিটিয়ে দিই, এবং আইন মারফত যদি মানুষ থেকে শুরু করে অমনুষ্য জীব, অমনুষ্য জীব মানে যারা মানুষ নয়, পশু পাখি বা অন্যান্য জৈবিক উপাদান, সেই সমস্ত বিষয়গুলোকে যদি আইন মারফত সুরক্ষা প্রদান করা হয় তবেই নাকি ন্যায় বিচার আসবে। প্রত্যেকটি কথাই কিন্তু সত্য। ন্যায় বিচার আসবে কি কি করলে? ন্যায় বিচার আসবে হচ্ছে সমাজে অবস্থিত প্রতিটি মানুষের সঙ্গে নিরপেক্ষ আচরণ করলে, যার যা প্রাপ্য তা মিটিয়ে দিলে এবং আইন মারফত প্রতিটি বিষয়ের সুরক্ষা প্রদান করলে ন্যায় বিচার আসবে। এবার আসি, এই ধারণা ধরেই আমি আসি যে পরিবেশগত ন্যায় বিচার কি। পরিবেশগত ন্যায় বিচারে বলা হয় যে পরিবেশগত ন্যায় বিচার নাকি একটা সামাজিক আন্দোলন। ইট ইজ হোয়াট? ইট ইজ এ সোশ্যাল মুভমেন্ট, মাস মোবিলাইজেশন টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল সারাউন্ডিংস। আশেপাশের যে জীব জগৎ রয়েছে, পরিবেশ রয়েছে, পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের যে সংঘবদ্ধকরণের প্রক্রিয়া এবং আমাদের যে সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন, সেটাকেই আমরা পরিবেশগত ন্যায় বিচার বলে থাকি। এবং এই পরিবেশগত ন্যায় বিচারের মধ্যে কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বোঝানো হয় যে পরিবেশ মানে হচ্ছে সবকিছু। মানে একটা শুধু একটা সাধারণ জিনিস নিয়ে তো পরিবেশ হয় না, এর মধ্যে মানুষ থাকে, গাছপালা থাকে, পশু থাকে, পাখি থাকে, ইভেন মাটির নিচে লুকিয়ে থাকা একটি ছোট্ট কীট পর্যন্ত পরিবেশের অঙ্গ। তো প্রত্যেকেরই, আমি যার যার কথা বললাম, পশু পাখি মানুষ থেকে শুরু করে কীট পতঙ্গ, প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে। তো এই বেঁচে থাকার অধিকারের জন্য আমরা যে আন্দোলনগুলো করে থাকি এবং বেঁচে থাকার জন্য আমরা যে সামাজিক প্রয়াস চালিয়ে যাচ্ছি, এটাকেই পরিবেশগত ন্যায় বিচারের মধ্যে ধরা হচ্ছে। আরেকটা কি বলা হচ্ছে যে পরিবেশকে বাঁচানোর জন্য সমাজের প্রতিটি মানুষ যেন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ। এই দেখুন না, আজকে এই যে আপনারা সবাই এখানে নিজেদের সময় ব্যয় করে আমার কথাবার্তা শুনছেন আপনারা, এবং আপনারা শোনার পর আপনারা যদি এইটা স্থির করেন যে
পরিবেশকে আমরা এইভাবে বাঁচাবো, পরিবেশকে আমরা ওইভাবে বাঁচাবো, পরিবেশের এই জিনিসটির প্রচন্ড ক্ষতি হচ্ছে, আমরা পরিবেশের ওই জিনিসটাকে বাঁচাতে গেলে আমাকে এই করতে হবে, এই সংক্রান্ত যে সিদ্ধান্ত বা চিন্তা ভাবনা আপনারা করবেন, সেক্ষেত্রেও পরিবেশগত ন্যায় বিচার উঠে আসবে। কারণ আপনার ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সমাজের বা পরিবেশের কোনো একটা জীব বা পরিবেশের কোনো একটা জন্তু বা পরিবেশের কোনো একটি বিষয় আপনার হাত থেকে রক্ষা পাবে। এইটা কিন্তু পরিবেশগত ন্যায় বিচারের মধ্যে আসছে। আর পরিবেশগত ন্যায় বিচারের মধ্যে এটাও আসছে যে সমাজের সবথেকে পিছিয়ে পড়া মানুষ এবং সমাজের সবথেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীব পর্যন্ত যেন সুরক্ষার আওতায় আসে। প্রত্যেককেই যদি আমি সমান সুরক্ষা দিতে পারি, প্রত্যেকের বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা পরিবেশগত ন্যায় বিচার এনশিওর করা হয়েছে, সুনিশ্চিত করা হয়েছে বলে আমরা ধরে নেব। এই যে কিছুক্ষণ আগে সঞ্চালিকা মহাশয়া বললেন যে হিউম্যান অ্যানিমেল কনফ্লিক্ট, পার্টিকুলারলি হিউম্যান অ্যানিমেল কনফ্লিক্টস, এটা কি জন্য হচ্ছে? কারণ কারণ ওদের সুরক্ষার জন্য যা যা বনের অভ্যন্তরে করা প্রয়োজন তা হয়তো বর্তমানে নেই। তারা বন থেকে লোকালয়ে চলে আসছে। লোকালয়ে চলে আসার ফলেই মানুষ হাতিকে সহ্য করতে পারছে না, হাতি মানুষের ক্ষতি করছে এবং তার মানুষ যখন হাতির ক্ষতি করছে, উল্টে হাতিও মানুষের ক্ষতি করে দিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু কনফ্লিক্ট হচ্ছে। এই কনফ্লিক্ট বন্ধ করার জন্য নিশ্চয়ই কোনো পরিকল্পনা, সুনির্দিষ্ট চিন্তা ভাবনা আমাদের করা উচিত বা করতে পারবো বলে আশা রাখছি। যদি করে উঠতে পারি, তাহলে আমরা ধরে নেব যে মানুষ এবং হাতি বা অন্য জীবজন্তু যাদের সঙ্গে আমাদের কনফ্লিক্ট হচ্ছে, তাদের প্রত্যেকের উপরই আমরা ন্যায় বিচার করতে পারবো বলে আমরা আশা রাখছি। তো পরিবেশগত ন্যায় বিচারের মধ্যে মূলত আমি সংক্ষেপে, অত্যন্ত সংক্ষেপে আমি একটা বিষয় আপনাদের সামনে পরিষ্কার করতে চাই যে পরিবেশগত ন্যায় বিচারের মধ্যে কি রয়েছে। ফার্স্ট আমরা বলি, পরিবেশ দূষণের হাত থেকে মানব জীবনকে সুরক্ষিত করতে হবে। মানব জীবনকে সুরক্ষিত করলেই হবে না, সঙ্গে বিশ্বের প্রতিটি জীবজন্তুকে সুরক্ষা প্রদান করতে হবে। এটা পরিবেশগত ন্যায় বিচারের মধ্যে রয়েছে, কারণ দূষণের কবলে পড়ে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই দূষণ থেকে আমাদের বাঁচতে হবে, বাঁচার রাস্তা বের করতে হবে। পরিবেশগত ন্যায় বিচারের মধ্যে রয়েছে অ্যানিমেল ওয়েলফেয়ার, পশু কল্যাণ নিয়ে চিন্তা ভাবনা। রাস্তার যে পথকুকুরটি রয়েছে তারও বেঁচে থাকার অধিকার রয়েছে। আমি শিলিগুড়িতে একটি সংগঠন রয়েছে, আমি সংগঠনটির নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, কুকুর নিয়ে খুব ভালো কাজ করে। কুকুরদের সুরক্ষা, পথকুকুররা যদি কোনো কারণে ক্ষতির সম্মুখীন হন, তাহলে তাদেরকে কিন্তু সেই পথকুকুরদের কিন্তু নিয়ে যাওয়া হয়, তাদেরকে ট্রিটমেন্ট করা হয়, তাদেরকে যথেষ্ট কেয়ার করে, যত্ন সহকারে তাদেরকে কিন্তু একটা অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এইভাবে কিন্তু পশু কল্যাণের একটা ধারণা চলে এসছে। এটাও কিন্তু ন্যায় বিচার, পরিবেশগত ন্যায় বিচারের অন্তর্ভুক্ত। আরেকটি হচ্ছে গোটা বিশ্বব্যাপী যে জীববৈচিত্র্য নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আমরা যে উদ্বেগ প্রকাশ করছি, আজকেই ধরুন আমরা যে আলোচনা করছি, এই জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে চিন্তা ভাবনার বিষয়টিও কিন্তু পরিবেশগত ন্যায় বিচারের মধ্যে রয়েছে। পরিবেশ কেন্দ্রিক জীবন জীবিকা সুরক্ষিত করার উদ্যোগ, এটাও রয়েছে। একদল মানুষ রয়েছেন যারা বনবাসী, বনের কাঠ কুড়িয়ে, ফল মূল পাতা এসব কুড়িয়ে তাদের জীবন রোজগার চলে, জলের মাছ ধরে তাদের জীবন জীবিকা চলে, বন অধিকার নিয়ে তাদের গোটা জীবনযাত্রা পরিচালিত হয়। বনের উপর অধিকার না থাকলে তাদের জীবন জীবিকা চলে যাবে, এইরকম কিছু মানুষ রয়েছে। সুতরাং এই যে পরিবেশ কেন্দ্রিক জীবনযাত্রা সুরক্ষিত করা, এই বিষয়টিও পরিবেশগত ন্যায় বিচারের আওতাধীন। পরিবেশের সুরক্ষার প্রশ্নে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। এমনও দিন আসতে পারে এখানে যারা উপস্থিত রয়েছেন, পার্টিকুলারলি যারা সাধারণ ছাত্রছাত্রী, তারাও ভবিষ্যতে যদি সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশ সুরক্ষা নিয়ে নিজের মতামত রাখতে পারেন এবং সরকারকে পরিবেশকে সুরক্ষিত কিভাবে করতে হবে সেই সিদ্ধান্ত গ্রহণে যদি আপনার কোনো ভূমিকা থাকে, সেক্ষেত্রেও সেই বিষয়টিও কিন্তু পরিবেশগত ন্যায় বিচারের অন্তর্ভুক্ত। অর্থাৎ পরিবেশকে সুরক্ষিত করার জন্য আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হলো। আপনি একজন সাধারণ মানুষ, দেশের সাধারণ নাগরিক, পরিবেশকে কিভাবে বাঁচাতে চান সে নিয়ে আপনার মূল্যবান মতামত উপস্থাপন করছেন। এই বিষয়টিও পরিবেশগত ন্যায় বিচারের মধ্যে রয়েছে।
এরপরে রয়েছে জীব কেন্দ্রিক সমতা, বায়োসেন্ট্রিক ইকুয়ালিটি। এই পৃথিবীতে কোনো জীব সুপিরিয়র নয়, কোনো জীবই নো ওয়ান ইজ সুপিরিয়র, নো ওয়ান ইজ ইনফিরিয়র। আমরা যদি বলি আমরা মানুষ উন্নত, মানুষই জগতের এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীব, একদম এই কথা বলতে পারবো না। মানুষ থেকে মনুষ্যতর সাধারণ যে পিঁপড়ে, সেও সমান গুরুত্ব সম্পন্ন প্রাণী। প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার রয়েছে, প্রত্যেকেই সুরক্ষিত জীবনযাপন করার অধিকার রয়েছে। এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু পরিবেশগত ন্যায় বিচারের আওতাধীন। আশা করি আমি আপনাদের পরিবেশগত ন্যায় বিচারের ধারণা পরিষ্কার করতে পারলাম। ইজ দ্যাট ক্লিয়ার? Does this make any sense? Yes, sir, absolutely. আচ্ছা, ওকে। এইবার পরিবেশগত ন্যায় বিচারের প্রশ্নে কিছু সামাজিক সক্রিয়তা মানে আমরা পরিবেশগত ন্যায় বিচার সুনিশ্চিত করার উদ্দেশ্যে গোটা ভারতে সে স্বাধীনতার পর থেকে শুরু করে বহু আন্দোলন আমরা দেখেছি, যেখানে আমরা পরিবেশকে সুরক্ষিত করার যে লড়াই, তার কাহিনী উঠে এসছে। আমরা উত্তরাখণ্ডের টেহরি গাড়োয়াল উপত্যকায় চিপকো আন্দোলন দিয়ে শুরু করি, কারণ চিপকো আন্দোলন ছিল ফরেস্ট বাঁচানোর একটা আন্দোলন। সাইলেন্ট ভ্যালি উপত্যকায় যে জীব বৈচিত্র্য রয়েছে, সেই জীব বৈচিত্র্যকে নষ্ট করার একটা চেষ্টা চলছিল। সেখানে একটা বাঁধ নির্মাণ করে সেই অঞ্চলের যে বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য, সেটাকে নষ্ট করার একটা প্রবণতা লক্ষ্য করা গেছিল। সেই সময় বম্বে ন্যাচারাল হিস্ট্রি এবং আরো কিছু এনজিও, বেসরকারি সংগঠনের উদ্যোগে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের মাধ্যমে সেই সাইলেন্ট ভ্যালি উপত্যকাকে বাঁচানো গেছে, এবং কুন্তি পূজা নদীর উপরে যে বাঁধ নির্মাণের যে চেষ্টা হয়েছিল, সেই চেষ্টাটাকে বন্ধ করা গেছে। সারা ভারতে প্লাস্টিক ক্যারি ব্যাগ দূর করা নিয়ে, প্লাস্টিক ক্যারি ব্যাগ আমরা ব্যবহার করব না, আমরা চটের ব্যাগ ব্যবহার করব, জুট ব্যাগ মানে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করব, বা অন্য কোনো সাবস্টিটিউট ব্যবহার করব, যাতে আমরা প্লাস্টিক আমাদের আর ইউজ করতে না হয়। এটা নিয়ে যে বেসরকারি সংগঠনগুলো আন্দোলন চালাচ্ছে, সেটাকে আমরা বলছি ঝোলা আন্দোলন। এই আন্দোলনটি হচ্ছে নতুন সামাজিক আন্দোলনের পর্যায়ভুক্ত। এরপরে ভোপাল গ্যাস দুর্ঘটনা সবাই জানো, 1984 সালে যে হয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা, সেই গ্যাস দুর্ঘটনার প্রতিবাদে সামাজিক সুরক্ষার একটা প্রশ্ন জড়িয়ে এসেছিল। সেখানে একটা বিরাট বড় সামাজিক আন্দোলন আমরা দেখেছি। এরপরে রয়েছে হচ্ছে পরিবেশ কেন্দ্রিক জীবন জীবিকা বাঁচানোর জন্য উড়িষ্যায় যে পস্কো আন্দোলন হচ্ছিল, POSCO, এটা একটা সাউথ কোরিয়ান কোম্পানি। সে উড়িষ্যার পারাদ্বীপ বন্দরের কাছে এসে একটা নির্দিষ্ট জায়গা অধিগ্রহণ করে সেখানে পানের চাষ হয়। সেই পানের চাষের জমি উজাড় করে মৎস্যজীবীদের উৎখাত করে তাদেরকে জমি থেকে উঠিয়ে দিয়ে একটা বিরাট বড় শিল্প প্রতিষ্ঠা করা, লৌহ আকরিক শিল্প কারখানা প্রতিষ্ঠা করার একটা চেষ্টা চলছিল। সেই চেষ্টাটিকেও বন্ধ করা গেছে। এখন পস্কো আন্দোলন থেমে গেছে, কারণ যেহেতু পস্কো কোম্পানি সামাজিক প্রতিরোধের সম্মুখীন হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। ঠিক আছে, তো এইটা কিন্তু এটাও কিন্তু, হ্যাঁ বলুন। I have a question. ইয়েস প্লিজ। স্যার বলছি, মৎস্য চাষ করাটাও তাহলে কি এটা খারাপ? কারণ সেখানে তো মাছেদের মারা হয়, তো সেটা কি ইনজাস্টিস নাকি? না, আমি আপনাকে বলি, এই মৎস্য চাষ করা খারাপ না ভালো, দেখুন, মাছ হচ্ছে মানে প্রাচীনকালে বিভিন্ন পুঁথিতেই রয়েছে, মাছ হচ্ছে আমাদের ন্যাচারাল প্রোটিন ডায়েট। হ্যাঁ, মাছ আমরা ধরবো না, মাছ খাবো না, সেটা তো হতে পারে না। কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের সূত্র অনুযায়ী আমরা এমন পর্যায়ের মাছ ধরবো যাতে সমস্ত মাছ ধরে শেষ করে দেব, ভবিষ্যতের প্রজন্ম মাছ পাবে না, এই ধরনের কাজ নিশ্চয়ই আমরা করব না, তাই তো? এই ধরনের কাজ নিশ্চয়ই আমরা করব না। মাছ আমরা ধরবো, মাছ ধরে জীবিকা অর্জন করব, মাছ খাবো, এবং এমনভাবে মাছ ধরবো যাতে সেই মাছ ভবিষ্যতের জন্য আর মানে একেবারে অবলুপ্ত হয়ে গেল, সেই ব্যাপারটা না হয়। আমি একটা কথা বলি আপনাকে, পদ্মা নদীতে কিন্তু বর্ষাকালে সিজনাল ব্যান করা হয় ইলিশ মাছের উপর। এটাও পরিবেশগত ন্যায় বিচারের আওতাধীন, এটাও এনভায়রনমেন্টাল জাস্টিস। যদি এই বর্ষাকালে
ইলিশ মাছের বর্ষাকাল মানে নির্দিষ্ট একটা সিজন হয়, ওটা অক্টোবর মাস পর্যন্ত হয়তো চলে, সেপ্টেম্বর অক্টোবর, ওই যেই টাইমে ইলিশ মাছ প্রজননের জন্য ঢোকে ওই টাইমে মৎস্য চাষীদের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বলা হয় যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত হচ্ছে ইলিশ মাছের প্রজনন কাল, এই টাইমে মাছ আপনারা ধরবেন না, কারণ এই টাইমে মাছ ধরলে আগামী 2-3 বছরে আমরা ইলিশ মাছ পাবো না। সিজনাল ব্যান করা হয়। এটা হচ্ছে স্টেট এনভায়রনমেন্টালিজম, মানে রাষ্ট্র নির্দিষ্ট নিয়ম কানুন আরোপ করে দিচ্ছে যেখানে ইলিশ মাছ ধরা আটকানো যায় এবং ভবিষ্যতে ইলিশ মাছের প্রজননের পর ইলিশ মাছের যে প্রাচুর্য সেটা বেড়ে যায়। তো এটাও কিন্তু পরিবেশগত ন্যায় বিচারের একটা অংশ। আমি কি আপনাকে আপনার উত্তরটা দিতে পারলাম? ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। তো এইগুলো কিন্তু পরিবেশগত ন্যায় বিচারের প্রশ্নে কতগুলো সামাজিক আন্দোলন হয়েছে। এবার আমি উত্তরবঙ্গের পরিপ্রেক্ষিতে কিছু সামাজিক আন্দোলনের কথা আমি বলতে চাই। এটা হচ্ছে আপনাদের 1990-এর দশকে, প্রথমত আমি যেটার উপরে আমি আলোকপাত করব সেটা হচ্ছে 1990-এর দশকে বনবাসীরা আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলনটা শুরু হয়েছিল কি কোথায়? উত্তরবঙ্গের ডুয়ার্স এবং সেই সংলগ্ন এলাকায়। জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য তো আন্দোলন চলছেই, সেই সঙ্গে বন অধিকার কি, বনের উপরে অধিকার কিভাবে অর্জন করা যায়, বনের উপরে অধিকার নিয়ে কিভাবে জীবন জীবিকা অর্জন করা যায়, কিভাবে বনের উপরে অধিকারকে সুনিশ্চিত করা যায়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু উত্তরবঙ্গে আন্দোলন হয়েছে। আগে কি হতো, ব্রিটিশরা এসে ভারতে তাউঙ্গিয়া বলে একটা পদ্ধতি ছিল, যেই পদ্ধতিতে পাহাড়ি ঢালগুলোতে বনবাসীদের দ্বারা গাছ লাগানোর পর ওদেরকে বন থেকে উৎখাত করে দেওয়া হতো। ঠিক আছে, ওদেরকে দিয়েই গাছ লাগিয়ে ওদেরকেই বন থেকে উৎখাত করে দেওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতা স্বাধীনতার পরও চলেছে। পরবর্তীকালে বিভিন্ন প্রতিবাদ প্রতিরোধের পরিপ্রেক্ষিতে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যৌথ বন পরিচালনা, এই একটা কর্মসূচির আয়োজন করা হয়, যে কর্মসূচির মাধ্যমে বনের আশেপাশে বসবাসকারী বিভিন্ন আদিবাসী গোষ্ঠী, জনজাতি, তাদেরকে বন সংরক্ষণের কাজে লাগিয়ে দিয়ে, তাদেরকে দিয়ে বনসৃজনের কাজ করিয়ে একটা একটা তাদেরকে রোজগারের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও সেই বনবাসীদের যে দাবি, সেই দাবি দেওয়া পূরণ করা যায়নি। পরবর্তীকালে শিলিগুড়ি ভিত্তিক একটি সংগঠন গড়ে ওঠে, নর্থ ইস্টার্ন সোসাইটি ফর দি প্রিজার্ভেশন অফ নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এটা নেপসন বলে পরিচিত সংক্ষেপে। 1992 সালের একটি বেসরকারি সংগঠন। এই সংগঠন দীর্ঘদিন এই বনবাসীদের হয়ে এবং উত্তরবঙ্গের পরিপ্রেক্ষিতে জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আন্দোলন চালিয়েছে। এখন এই নেপসনের কথা খুব একটা বেশি শোনা যায় না, কারণ তাদের যে বনের উপরে অধিকার, ওই যে একটা মূল উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটা নির্দিষ্ট আপনার বোঝাপড়ার পরিপ্রেক্ষিতে আন্দোলন থেমে যায়। এর পরবর্তীকালে আমরা দেখতে পাই আরো একটি আন্দোলন উত্তরবঙ্গের, এটা সবচেয়ে বড়, যেটা সঞ্চালিকা মহাশয়া বলছিলেন যে হাতি মৃত্যুর প্রতিবাদ। হ্যাঁ, ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু, এই যে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুর অব্দি যাতায়াতকালে যে ডুয়ার্স হয়ে যে রেলপথটি গেছে, এই রেলপথে প্রচুর হাতি মৃত্যু হয়েছে, রেলে কাটা পড়ে প্রচুর হাতির মৃত্যু হয়েছে। 1997 সালে ব্যাপক হাতি মৃত্যু হয়েছিল, 2010 সালে হয়েছিল, 2014 থেকে 2016 অব্দি হয়েছে। এটা অভিযানদা খুব ভালো বলতে পারবে, কারণ অভিযানদা এই বিষয় নিয়ে ব্যাপক কাজ করেছে। 2020 সালে হয়েছে, এই তো কিছুদিন আগে হুলা পার্টির আক্রমণ, সেটাও হয়েছে। তো এই যে মানে শিলিগুড়ি থেকে শুরু করে মানে ডুয়ার্স অঞ্চলে যে এই যে হাতি মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন সামাজিক সংগঠনের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু কোর্ট পর্যন্ত গেছে। বাধ্য হয়ে কোর্টকে, হাইকোর্টকে মানে ইন্টারভিন করতে হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের উপর এবং রেল দপ্তরের উপর কতগুলো নির্দিষ্ট নিয়ম কানুন ইম্পোজ করতে হয়েছে। বলা হয়েছে যে হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট বিভিন্ন করিডোর মেনটেন করবে, সাইনবোর্ড লাগাবে, তারপর হচ্ছে রেল দপ্তর নির্দিষ্ট গতি মেনটেন করবে, ইত্যাদি ইত্যাদি নানান রকমের নিয়ম কানুন আরোপ করা হয়েছে। কার উপরে? ফরেস্ট ডিপার্টমেন্টের উপরে এবং রেল ডিপার্টমেন্টের উপরে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু
একটা মানে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো গেছে যে না ঠিক আছে, হ্যাঁ হয়তো এই পদ্ধতি অবলম্বন করলে হাতি মৃত্যুর প্রতিবাদ হাতি মৃত্যুর যে রেটটা আছে সেটা কমবে। কিন্তু যদি রেল ডিপার্টমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্ট দুজনে যদি জয়েন্টলি ঠিকঠাক কাজ না করে তাহলে পরে কিন্তু এই পরিকল্পনা ভেস্তে যাবে। যদি হাতি মৃত্যু আটকানোর আমরা চিন্তা ভাবনা করি তাহলে অবশ্যই রেল ডিপার্টমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে একযোগে এই ডুয়ার্স মানে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই ডুয়ার্স হয়ে যে রেলপথ, এই রেলপথের এলাকায় নির্দিষ্ট নিয়ম অবলম্বন করে দুজনকে মিলিতভাবে কাজ করতে হবে, তবেই কিন্তু এইটা সম্ভব, হাতি মৃত্যু আটকানো সম্ভব। এছাড়া বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হওয়ার যে ঘটনা, এই ঘটনা তো হচ্ছেই। এর প্রতিবাদে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে, যার পরিবেশবাদী বিভিন্ন সংগঠন রয়েছে যারা আন্দোলন করেছে এবং করছেও। তিস্তা এবং মহানন্দা নদীর যে দূষণ বা অবৈধভাবে বালি তোলা, পাথর তোলা, তার পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই একটা কিন্তু যে অবজেক্টিভ রিয়ালিটি, নৈর্ব্যক্তিক বাস্তবতা, এই বাস্তবতা কিন্তু আমরা দেখছি। অবৈধভাবে বালি তোলা, তিস্তা নদীতে এমনও শোনা যায় সিকিম থেকে কতগুলো বর্জ্য পদার্থ সলিড ওয়েস্ট একেবারে নিয়ে এসে নাকি একেবারে এই মহানন্দাতে ফেলা হয় এবং তার ফলে নদী দূষণ ছড়ায়। এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন আন্দোলন হয়েছে, বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আন্দোলন করেছে। এনএসএস এর পক্ষ থেকে বিভিন্ন কলেজ পড়ুয়ারা ব্যানার হাতে নিয়ে আন্দোলন করেছে, পথে নেমেছে। বিভিন্ন সামাজিক সংগঠনগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে। প্রশাসনে যারা বসে রয়েছেন, প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, তাদের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তাও কিন্তু তিস্তা নদী এবং মহানন্দা নদীতে যে দূষণ, সেই দূষণ প্রতিরোধ এখনো পর্যন্ত সম্ভব হয়নি। আশা করি অদূর ভবিষ্যতে আমরা যদি একযোগে কাজ করতে পারি তবে কিন্তু এই দূষণ আমরা আটকাতে পারবো। দূষণ মুক্ত তিস্তা এবং মহানন্দা আমরা করতে পারবো বলে এই অঙ্গীকারবদ্ধ হতে পারবো আর কি। মানে মানে আমরা আমরা চেষ্টা করব। এরপরে রয়েছে বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা, যেটা বর্জ্য ব্যবস্থা মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই যে ধরুন প্লাস্টিক ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্ট, যে সমস্ত মানে অপচনশীল দ্রব্য রয়েছে সেগুলোর ব্যবস্থাপনা যদি আমরা ঠিকঠাক না করি তাহলে পরে কিন্তু সেটাতেও পরিবেশ দূষণের মাত্রা বেড়ে যায়। শিলিগুড়িতে হয়েছে এই ধরনের সমস্যা। ওই মাটিগাড়া এলাকা দিয়ে তো একটা টাইমে যে এখন নিয়ন্ত্রণ করা হয়েছে। তারপর হচ্ছে ধূপগুড়িতে একটা ব্যাপক সমস্যা রয়েছে, বহুবার আন্দোলন হয়েছে, তা সত্ত্বেও ওই বিষয়টাকে আটকানো যায়নি। 2024 সালে সে ধূপগুড়িতে কি অবস্থা, মানে রাস্তা বয়কট থেকে শুরু করে বিভিন্ন বিডিও অফিস ঘেরাও, এসডিও অফিস ঘেরাও, অনেক রকমের ঘটনা ঘটেছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালেও মামলা দায়ের হয়, জনস্বার্থ রক্ষা মানে হচ্ছে ওই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থ বিষয়ক যে মামলা, সেই মামলাও হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে এই যে দূষণ কবলিত শিলিগুড়ি আর ধূপগুড়ি, এই দূষণের মানে দূষণ থেকে মুক্ত করার যে প্রয়াস, এটাও কিন্তু এই সামাজিক সক্রিয়তার একটা উদাহরণ। এরপরে যেটা রয়েছে পরিবেশগত সচেতনতা বৃদ্ধির আন্দোলন। পরিবেশ নিয়ে যে সচেতনতামূলক প্রচার, এই যে আজকেই ধরুন আমরা এই আলোচনার অংশ নিয়েছি, আমরা এই আলোচনায় অংশ নিয়েছি। এই আলোচনার মূল উদ্দেশ্য কি, যে আমরা নিজেদেরকে পরিবেশগতভাবে সচেতন করে তুলব এবং আমরা দায়িত্ববদ্ধ হব যাতে পরিবেশকে আমরা নির্দিষ্ট প্রোটোকল মাফিক সুরক্ষিত করতে পারি। এই যে উদ্যোগ আয়োজন শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন সংগঠনগুলো করেছে। কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে রেখেছি। ন্যাফ রয়েছে, মানে শিলিগুড়ি হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন রয়েছে, কুচবিহার মাউন্টেনিয়ার্স ক্লাব রয়েছে, জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব রয়েছে, নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি রয়েছে, অপটপিক রয়েছে, ঐরাবত রয়েছে, সেভ ওয়াইল্ড লাইফ অফ নর্থ বেঙ্গল রয়েছে, শিলিগুড়ি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন রয়েছে, ক্যাপচার দি মোমেন্ট ফটোগ্রাফি, এগুলো রয়েছে। এদের ভূমিকাটা কি, এরা কিভাবে ভূমিকা পালন করছে পরিবেশগত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে? এরা বিভিন্ন রকমের ফটোগ্রাফি নিয়ে বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করছে,
সেই সঙ্গে বিভিন্ন রকমের ডিবেট, আলোচনা, সেমিনার, ওয়েবিনার করাচ্ছে, বৃক্ষরোপণ কর্মসূচি করছে, বন্যপ্রাণ চিহ্নিতকরণ, নির্দিষ্ট কোন কোন অঞ্চলে নির্দিষ্ট বন্যপ্রাণ রয়েছে এবং বিপদ সংকুল অবস্থায় রয়েছে, তাদের কিভাবে বাঁচানো যায়, বন্যপ্রাণীদের উদ্ধার করা, তাদেরকে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা, শিবির মানে ক্যাম্প ভিত্তিক বিভিন্ন রকমের কার্যক্রম এবং প্রশিক্ষণ কর্মসূচি ইত্যাদি সবকিছুই কিন্তু এই সংগঠনগুলো করছে। এবং এইভাবে এই সংগঠনগুলো যে অবদান রেখেছে এটা কিন্তু কোনো অংশে আন্দোলনের থেকে কম নয়। এই যে এই সংগঠনগুলো করে যাচ্ছে, এই সংগঠনগুলোর এই ভূমিকার কারণেই কিন্তু আমরা যারা সমাজের যুব সম্প্রদায় রয়েছি তারা কিন্তু দায়িত্ববদ্ধ হব এবং পরিবেশকে সুরক্ষিত করার, পরিবেশের প্রতিটি অংশকে সুরক্ষিত করার জন্য আমরা দায়িত্ববদ্ধ হওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে এই যে ইকো সেনসিটিভ জোন নিয়ে কথা হচ্ছে না, এবং ইকো সেনসিটিভ জোন, তারপর হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশন, এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু এই সংগঠনগুলো ভীষণভাবে উদ্বিগ্ন। এবং এই সংগঠনগুলো বায়োডাইভার্সিটি কিভাবে সংরক্ষণ করা যায়, তারপর কোন কোন বন্যপ্রাণ এখন বর্তমানে উত্তরবঙ্গের পরিপ্রেক্ষিতে বিপদ সংকুল অবস্থায় রয়েছে, তাদেরকে কিভাবে সুরক্ষিত করা যায়, এই ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু এই সংগঠনগুলো বিভিন্ন রকমের প্রতিবিধানমূলক উপায় নির্দেশ করছে এবং প্রশাসনিক ক্ষেত্রে অবিরাম ধারায় একটা পরামর্শ করে চলেছে, যাতে এই সমস্ত মানে এই বায়োডাইভার্সিটি কনজারভেশন বিষয়টি আমাদের সকলের কাছে অত্যন্ত সহজ হয়ে ওঠে। এই সূত্র ধরে এবং পরিবেশগত ন্যায় বিচারের প্রসঙ্গ নিয়েই আমি আপনাদের সামনে এই ইকো সেনসিটিভ জোন এই বিষয়টির একটি সহজ ধারণা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আমার যে বক্তব্য, আমি যেভাবে বক্তব্য আপনাদের সামনে রাখছি, আপনারা কি বুঝতে পারছেন? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ অল? প্লিজ। একদম 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 স্যার, খুব সুন্দর। Yes, sir. আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, ওকে, তাহলে এগিয়ে যাই। সেটা হচ্ছে এই যে ইকো সেনসিটিভ জোন নিয়ে যে এখন আমরা বর্তমানে আলোচনা করছি, এই বিষয়টি আসলে কি? এটা কিন্তু খুব একটা বেশি যে নতুন বলবো তা কিন্তু নয়। এটা কিন্তু আপনার 2022 সালের পর থেকে মানে পার্টিকুলারলি আমি এই টাইমটাকে ইন্ডিকেট করছি। 2022 সালের পর থেকে কিন্তু এই বিষয়টা মানে সারা পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে কিন্তু এই শব্দটা প্রচার করা হচ্ছে এবং এই ধারণা অবলম্বন করেই বিভিন্ন রকমের অভয়ারণ্য এবং বিভিন্ন যে জাতীয় উদ্যানগুলো রয়েছে, সেই জাতীয় উদ্যানগুলোর যে ম্যানেজমেন্ট রয়েছে, তারা কিন্তু এই ইকো সেনসিটিভ জোন এই বিষয়টিকে মাথায় রেখে কাজ করছে। হ্যাঁ, কিভাবে? এই ইকো সেনসিটিভ জোনটা হচ্ছে বিভিন্ন রকমের সংরক্ষিত বনাঞ্চল, জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক, রিজার্ভ ফরেস্ট, আর যে বিভিন্ন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গুলো রয়েছে, সেই স্যাংচুয়ারি গুলোর পাশে একটি নির্দিষ্ট মুক্ত অঞ্চল, ওপেন এরিয়া, যেই এরিয়াকে আমরা বাফার জোন বলে ঘোষণা করে থাকি, বাফার জোন বলে আমরা ধরে থাকি। এই যে বাফার জোন, এই বাফার জোনটা রাখার মূল উদ্দেশ্যটা কি, সেই অংশে আমি আসব। তার আগে আপনাদেরকে বলা উচিত যে এই যে বাফার জোন চিহ্নিত করা, অর্থাৎ এই ইকো সেনসিটিভ জোন চিহ্নিত করা, এই চিহ্নিতকরণের পিছনে মূল ভূমিকা পালন করেছে আমাদের ভারত সরকারের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, মানে ভারতের যে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মন্ত্রক রয়েছে, সেই মন্ত্রক কিন্তু এই বিষয়টি সুনির্দিষ্ট করেছে এবং ঘোষণা করেছে যেই যেই মানে অংশে, বিভিন্ন রাজ্যগুলির যেই অংশে সংরক্ষিত বনাঞ্চল, জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণ অভয়ারণ্য রয়েছে, তার পাশে অবশ্যই একটি বাফার জোন বা ইকো সেনসিটিভ জোন থাকবে। ঠিক আছে? এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে বন্যপ্রাণ এবং বন্য প্রাণীদের যে প্রাকৃতিক
আবাসস্থল রয়েছে, মানে প্রাকৃতিক বাসস্থানের অঞ্চল রয়েছে, সেই অঞ্চলটা যাতে কোনোভাবেই মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ বন্যপ্রাণকে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে রক্ষা করার জন্য যে একটি নির্দিষ্ট অঞ্চলের সৃষ্টি, সেটাই হচ্ছে এই ইকো সেন্সিটিভ জোন। ইকো সেন্সিটিভ জোন মানে একটি নির্দিষ্ট অঞ্চল, যেই অঞ্চল হচ্ছে মানে ধরুন ধরুন আপনারা ইতে গেছেন, আপনারা অনেকেই নিশ্চয়ই ওই ইতে গেছেন, ওই আমাদের বেঙ্গল সাফারিতে গেছেন। যখন বেঙ্গল সাফারিতে আপনারা কার সাফারি করছেন, ওই আপনারা হচ্ছে ওই টাইগার সাফারি, তারপর হচ্ছে ভাল্লুক সাফারি, এইসব সাফারি গুলো যখন করছেন, তখন দেখবেন যে আপনাদেরকে একটি গেট খুলে ঢোকানো হয়, সামনে একটি গেট বন্ধ থাকে, গাড়ির পেছনের গেটটা বন্ধ না হওয়া পর্যন্ত গাড়ির সামনের গেটটা খোলে না। গাড়ির পেছনের গেটটা বন্ধ হয়, তবেই সামনের গেটটা খোলে। এই যে গাড়িটা দাঁড়াচ্ছে, গাড়ির পেছনের গেট আর গাড়ির সামনের গেট, এই গাড়ির সামনের গেট আর পেছনের গেট অবধি যে মাঝখানের অঞ্চল, এই অঞ্চলটিকে আপনারা ইকো সেন্সিটিভ জোনের মতনই একটা কনসেপ্ট ধরে নিতে পারেন। কারণ এটা কি অঞ্চল? কারণ গাড়ির সামনের যে গেটটা, সেই গেটের ওই পাশে অতিরিক্ত সুরক্ষার দেওয়া হচ্ছে, আর গাড়ির পেছনের যে অংশ সেখানে কম সুরক্ষা দেওয়া হয়েছে, আর মাঝখানে যে অঞ্চল, কম সুরক্ষিত অঞ্চল আর বেশি সুরক্ষিত অঞ্চলের যে মাঝখানের যে অঞ্চলটি, যে বাফার জোন, এটাকেই আমরা ইকো সেন্সিটিভ জোন বলছি। এটা কিন্তু মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এই দপ্তর খুব সুনির্দিষ্টভাবে প্রত্যেক অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান ম্যানেজমেন্ট কমিটির কাছে পরিষ্কার করে দিয়েছে। আমি উদাহরণগুলো আপনাকে বলবো। তার আগে একটি অংশ আপনাদেরকে, একটি তথ্য আপনাদেরকে দিয়ে নেই। সেটা হচ্ছে 2002 সালের 21শে জানুয়ারি ওয়াইল্ড লাইফ বোর্ড অফ ইন্ডিয়া তার যে 21তম বৈঠক হয়েছিল, সেই বৈঠকে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন স্ট্র্যাটেজি 2002 সালে নিয়েছিল। ওই টাইমেই ইকো সেন্সিটিভ জোন কথাটি চলে এসছে। কিন্তু এই তখন থেকে শুরু করে এখন এই সে এত মানে 20 বছর লাগলো এই বিষয়টিকে লোকের কাছে প্রপাগেট করতে, মানে প্রচারণা করতে, মানুষের কাছে সহজতর করে তুলতে। ওখানে বলা হয়েছিল, ওই যে কমিটির বৈঠক হলো, ওই বৈঠকে বলা হলো যে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যগুলো, মানে বিভিন্ন রকম স্যাংচুয়ারি আর ন্যাশনাল পার্ক গুলো রয়েছে, তার সীমানা থেকে 10 কিলোমিটার দূরত্বের মধ্যে যে এলাকাগুলো, সেগুলো 1986 সালের যে পরিবেশ সুরক্ষা আইন রয়েছে, সেই আইনের অধীন হয়ে ইকো সেন্সিটিভ জোনের মধ্যে থাকবে। তবে 2022 সালে 3রা জুন সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়ে বলল যে 10 কিলোমিটার নয়, নির্দিষ্ট অভয়ারণ্যের সীমানা থেকে শুরু করে কমপক্ষে 1 কিলোমিটারের মধ্যে বাধ্যতামূলক ইকো সেন্সিটিভ জোন থাকতে হবে। এবং এইটা করলো কারা? ওই যে তামিলনাড়ু নীলগিরি অঞ্চলের যে সুরক্ষার প্রশ্নে যে সামাজিক আন্দোলন হলো, সেই সামাজিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই রায় দিতে বাধ্য হলো 2022 সালে, যে হ্যাঁ, এই 2022 সালে বলা হলো যে ইকো সেন্সিটিভ জোন এই 10 কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটারের মধ্যে এই সেন্সিটিভ জোন থাকতে হবে। 10 কিলোমিটার বিরাট বড় এলাকায় কত লোকে কত রকমের মানে অবৈধ কাজকর্ম করে বেড়ায়। 10 কিলোমিটার না করে 1 কিলোমিটারের মধ্যে আনা হলো। ঠিক আছে? এইবারে দেখো যে ইকো সেন্সিটিভ জোন, এটাকে কি বলে উল্লেখ করা হলো? এটাকে বলা হলো যেটা শক অ্যাবজর্বার জোন। শক অ্যাবজর্বার জোন মানে বাংলায় আমরা বলি আঘাত শোষক অঞ্চল। মানে যদি কোনো কারণে মানে অভয়ারণ্যের কোনো অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে, তাহলে পরে সেই ক্ষতিটা যেন ওই বাফার জোনের মধ্যে দিয়ে যায়, মেন অঞ্চলে যেন ওই ক্ষতিটা ঢুকতে না পারে। ব্যাপারটা কিন্তু এরকম। মানে ক্ষতি যদি হয়, তাহলে বন্যপ্রাণ অভয়ারণ্য এবং ন্যাশনাল পার্কের মধ্যে না হয়ে যদি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষতিটা যেন ওই ওই বাফার জোন সেটার মধ্যেই সীমিত থাকে, এর বাইরে যেন না হয়। এইভাবে একে আঘাত শোষক, শক অ্যাবজর্বার, এই শব্দটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ ইকো সেন্সিটিভ জোন। বলা হলো যে একে আঘাত শোষক হিসেবে চিহ্নিত করা হবে।
মানে একটি উচ্চমানের সুরক্ষাযুক্ত এলাকা থেকে একেবারে কম সুরক্ষাযুক্ত এলাকার মধ্যবর্তী যে অংশ, সেই অংশটি। এই অঞ্চলে কি কি করা যাবে না, এই বাফার জোনের মধ্যে মানে এই ইকো সেনসিটিভ জোনের মধ্যে কি করা যাবে না, মাইনিং করা যাবে না, খনন করে মাটির নিচ থেকে কোনো কয়লা তুলবো, তেল তুলবো, এই ধরনের কাজকর্ম একেবারে নিষিদ্ধ। কাঠের মিল স্থাপন, করাত কল স্থাপন একদম নিষিদ্ধ। বড় বড় ভারী শিল্প কলকারখানা স্থাপন কোনোভাবেই করা যাবে না। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা যাবে না। সলিড ওয়েস্ট ফেলে দেওয়া, কঠিন ওয়েস্ট নিয়ে এসে আমার মনে হলো এক গাদা প্লাস্টিক নিয়ে ওই অঞ্চলে গিয়ে ফেলে দিয়ে আসি, খোলামেলা জায়গায় কেউ তো বসবাস করে না, যাই ওই বাফার জোনের মধ্যে গিয়ে ইকো সেন্সিটিভ জোনের মধ্যে গিয়ে ফেলে আসি, তাতে কিন্তু আমার কপালে দুঃখ আছে। জোরে মাইক বাজানো যাবে না, উচ্চমানের আলোক রশ্মি ওখানে ফেলে দিয়ে জীবজন্তুদের জীবনযাত্রাকে একেবারে অস্বাভাবিক করে তোলা, এই ধরনের কর্মকাণ্ড আমরা করতে পারবো না। এইগুলো হচ্ছে এই ইকো সেন্সিটিভ জোনের মধ্যে আমরা করতে পারবো না। তাহলে ইকো সেন্সিটিভ জোনের মধ্যে আমরা কি কি করতে পারবো, এটা প্রশ্ন আসে যখন বলা হয় যে আমাদের কর্তব্য। আমরা যদি বলি যে আমাদের কর্তব্য কি, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে কি করব আর কি করবো না, দুটো মিলেই তো। তাহলে এখন যখন আমরা শুনলাম যে কি করতে পারবো না, তাহলে কি করব সেটাও করতে পারবো, সেটাও আমরা একটু বলে দিই। এক হচ্ছে ওখানে আমরা হোটেল বা রিসর্ট নির্মাণ করতে পারবো যদি আমাকে বন দপ্তর বা নির্দিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্দিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ, if the competent authority allows to construct hotel or resort, then we can do. যদি কোনো উপযুক্ত কর্তৃপক্ষ আমাদেরকে বলে যে আপনি হোটেল বা রিসর্ট নির্মাণ করতে পারবেন, তাহলে করতে পারবো। গাছ কাটা, নির্দিষ্ট কোনো গাছ একেবারে গাছ কেটে ধোয়া করে দেবো তা তো নিশ্চয়ই হয় না। বাণিজ্যিক কারণে মানে ব্যবসা বাণিজ্যের কারণে এটা ধরো এটা জলের ধারা নেমে এসে স্ট্রিম নেমে এসছে, ঝর্ণার জল, সেখানকার পরিমিত জল ব্যবহার করতে পারবো আমি। রাস্তার প্রশস্ততা বৃদ্ধি করার জন্য কার কিছু মানে রাস্তা খুব চাপা হয়ে গেছে, যাওয়া যায় না, বনাঞ্চলে ঢোকা যায় না, একটু রাস্তাটা চওড়া করলে ভালো হয়, পর্যটনের ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে বন অভয়ারণ্য করে কি লাভ যদি পর্যটনের ব্যবস্থা না থাকে। পর্যটনের জন্য আমরা একটু রাস্তাটা চওড়া করে দিলাম। এই সমস্ত কাজকর্মগুলো আমরা নিয়ন্ত্রিত মাত্রায় অনুমতি সাপেক্ষে আমরা করতে পারি, এইগুলো কিন্তু করা যাবে। আর কি কি করা যাবে, প্রচলিত কৃষি পদ্ধতি ধরে নেওয়া যাক ঝুম চাষ, তারপর হচ্ছে স্টেপ কাল্টিভেশন ধাপ চাষ, এগুলো ওই পাহাড়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এগুলোতে আমি এখন যাচ্ছি না, পরবর্তীকালে সময় সুযোগ হলে এগুলোর পরিবেশগত গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। ঝুম চাষ, তারপর হচ্ছে স্টেপ কাল্টিভেশন, এগুলো কিন্তু করা যাবে। অর্গানিক ফার্মিং, জৈব চাষ, জৈব পদ্ধতিতে রাসায়নিক সার ব্যবহার না করে, মানে ওই সমস্ত কীটনাশক আছে ওগুলো ব্যবহার না করে জৈব পদ্ধতিতে যে সমস্ত চাষ আমাদের করা মানে যুক্তিসঙ্গত, সেগুলো আমরা করতে পারবো। আর হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পদের ব্যবহার, মানে ধরো সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, তারপরে হচ্ছে তোমার বায়োমাস প্রোডাকশন, এই ধরনের কাজকর্মগুলো, এই পুনর্নবীকরণযোগ্য যে শক্তি সম্পদের ব্যবহার, এইগুলো কিন্তু আমরা করতে পারবো। আর হচ্ছে ওয়াটার হারভেস্টিং বা জল ধরে রাখার যে বিভিন্ন প্রকল্প, সেগুলোও করতে পারবো। সোলার প্যানেল বসানো, বায়ু কল বসানো, যে পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা করতে পারবো। বাঁশ বা হস্তশিল্প ইত্যাদি দ্বারা যে সমস্ত কুটির শিল্পগুলো চলে, সেগুলোও কিন্তু নির্দিষ্ট মাত্রায় আমরা কিন্তু করতে পারি, মানে মানে যতটা আমাদের পক্ষে করা সম্ভব সেইটুকু মাথায় রেখে। ওকে, এরপরে এই ইকো সেন্সিটিভ জোন নিয়ে পরিবেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ দিতে চাই। এখন তোমরা বলবে যে ইকো সেন্সিটিভ জোন নিয়ে এতগুলো কি করতে পারবো কি করতে পারবো না, এগুলো এত কথা হলো, কি এখন কি বাস্তবে মানে এগুলো করা হচ্ছে, কোথায় মানে কি করে, এগুলো নিয়ে কিন্তু কাজ হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু কাজ হচ্ছে একেবারে, মানে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, পরিবেশ মন্ত্রকের একটা ম্যান্ডেটস নির্দেশ সেখানে রয়েছে, এখানে প্রত্যেক মানে বন দপ্তর বা অভয়ারণ্যগুলোকে কিন্তু এই নির্দিষ্ট নিয়ম মেনে কাজকর্ম করে যেতে হবে। 2025 উদাহরণ হিসাবে বলি যে 2025 সালে সুন্দরবন বন্যপ্রাণ অভয়ারণ্য অঞ্চলের চারপাশে 2 কিলোমিটার এলাকাকে পরিবেশগত দিক থেকে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করা যাবে না, জলাভূমি ভরাট করা যাবে না, নদী বা খাড়িতে
অননুমোদিত বিভিন্ন যান্ত্রিক নৌকা, মানে যেগুলোকে হচ্ছে আমরা বলি মেকানাইজড ট্রাউলিং, সেগুলো করা যাবে না, জানে ভটভট ভটভট করে আওয়াজ হয় যেটা, ওই ধরনের নৌকা নিয়ে মাছ ধরা যাবে না। এবং এই অঞ্চলটা একেবারে প্লাস্টিক ফ্রি জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। সুতরাং সুন্দরবন ইজ পারফেক্ট এক্সাম্পল অন দিস। এরপরে 2015 হ্যাঁ ইয়েস স্যার, ইকো সেন্সিটিভ জোনের একটু ডেফিনেশনটা আরেকবার বলবেন? হ্যাঁ, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি ইকো সেন্সিটিভ জোন। আচ্ছা, আমি আরেকবার বলছি। সেটা হচ্ছে সংরক্ষিত বন। সংরক্ষিত বন বন জানো তো, রিজার্ভ ফরেস্ট যেগুলো রয়েছে, নির্দিষ্ট রাজ্যের মধ্যে যে রিজার্ভ ফরেস্ট রয়েছে, নির্দিষ্ট রাজ্যের মধ্যে যে জাতীয় উদ্যান রয়েছে, নির্দিষ্ট রাজ্যের মধ্যে যেগুলো বন্যপ্রাণ অভয়ারণ্য মানে হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, তার থেকে মানে যে সীমানা রয়েছে, নির্দিষ্ট সীমানা রয়েছে, বন্যপ্রাণ অভয়ারণ্য, রিজার্ভ ফরেস্ট, তার ন্যাশনাল পার্কের যে মূল সীমানা, ধরে নেওয়া জলদাপাড়ার হচ্ছে নির্দিষ্ট সীমানা, আমি যতদূর জানি 220 বা 225 স্কোয়ার কিলোমিটার এরিয়া, আমার যতদূর ধারণা 220 বা 25 স্কোয়ার কিলোমিটার এরিয়া। এই এরিয়া থেকে শুরু করে একটা নির্দিষ্ট অঞ্চলে ছাড় দেওয়া, যেই অঞ্চলে কোনো বসতি গড়ে তোলা যাবে না, কোন রকমের কলকারখানা স্থাপন করা যাবে না, কোন রকমের কোন রকমের বর্জ্য পদার্থ ফেলা যাবে না, এই যে একটা মুক্ত অঞ্চল রাখা হয়েছে, যেই উন্মুক্ত অঞ্চলটা একটা নির্দিষ্ট মুক্ত অঞ্চল, মানে মানুষের ডিস্টারবেন্সের একেবারে বাইরে যে জায়গাটা, হ্যাঁ, এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা ইকো সেন্সিটিভ জোন বলছি। মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢোকার আগে থেকেই সেই অঞ্চলটা শুরু হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট বন্যপ্রাণ অভয়ারণ্য বা ন্যাশনাল পার্কের সীমানায় ঢোকার আগে থেকেই যে অঞ্চলটা শুরু হয়ে যাচ্ছে, যে নির্দিষ্ট অঞ্চল শুরু হচ্ছে, 2 কিলোমিটার হোক, 5 কিলোমিটার হোক, 10 কিলোমিটার হোক, যে নির্দিষ্ট অঞ্চল বিভিন্ন ওই সংরক্ষিত বনাঞ্চল বা জাতীয় উদ্যানগুলো ঠিক করে রেখেছে, ওই অঞ্চলটিকেই আমরা বলছি ইকো সেন্সিটিভ জোন। যেই জোনের মধ্যে আমরা কতগুলো কাজকর্ম রয়েছে, যেগুলো আমি অলরেডি বলে ফেললাম, সেগুলো করতে পারবো না। ওই জোনটি কি জন্য স্থাপন করা হয়েছে? যাতে বন্যপ্রাণ এবং বনকে মানুষের যে ডিস্টারবেন্স, যে মানুষের যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপ থেকে রক্ষা করা যায়। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কতগুলো উদাহরণ যে দিচ্ছি, একটু দেখো, শোনো, তাহলেই বুঝতে পারবে ইকো সেন্সিটিভ জোনের মানে মূল কাঠামোটা কিরকম এবং ইকো সেন্সিটিভ জোন কিভাবে কাজ করছে। সুন্দরবনের একটা উদাহরণ আমি দিয়ে দিলাম। সুন্দরবনের যে বায়োস্ফিয়ার এরিয়া শুরু হয়ে যাচ্ছে, সেখানের থেকে শুরু করে 2 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে একটা অঞ্চল, যেই অঞ্চলে বিভিন্ন রকমের মানুষের মানে কার্যকলাপ নিষিদ্ধ, যে নিষিদ্ধ কতগুলো কার্যকলাপ, সেই এক নির্দিষ্ট এলাকার মধ্যে একটা বাফার জোন, এই অঞ্চলটাই হচ্ছে মানে ইকো সেন্সিটিভ জোন। ওই জলদাপাড়া অঞ্চলে 2015 সাল থেকেই একটা গন্ডার চলাচল বা এলিফ্যান্ট করিডোর, এই একটা কতগুলো নিয়ম অনুযায়ী কতগুলো করিডোর স্থাপন করে দিয়েছে। এই যে করিডোর করা হয়েছে, সেই করিডোরে আমরা কি করতে পারবো? তুমি কি সেই করিডোরে গিয়ে 3 তলা বিল্ডিং বানাতে পারবে? নিশ্চয়ই বানাতে পারবে না। সেই 3 তলা করিডোরে গিয়ে তুমি মনে করলে যে আজকে গিয়ে ওখানে গিয়ে একটু একটা পিকনিক করি গিয়ে, তোমার কি সেই কাজটা করা সম্ভব? তাহলে আর বাফার জোন আর সেন্সিটিভ জোন এইসব কথাবার্তার মানেটা কি? এমন একটা জোন যেখানে এলিফ্যান্ট হাতি চলাচল করে, গন্ডার চলাচল করে, মানে গন্ডার চলাচল করে মানে কি? একটা নির্দিষ্ট সীমানা, এ তো বন্যপ্রাণ। ও কি মনে করবে যে এই যে জলদাপাড়ার এরিয়া হচ্ছে 220 স্কোয়ার কিলোমিটার, ওই পর্যন্ত হচ্ছে খুঁটি গাড়া আছে, হ্যাঁ? হাতি কি বলবে যে ওই খুঁটির বাইরে আমি আর যাবো না? হাতির নিশ্চয়ই এইটুকু জ্ঞান নেই। গন্ডারেরও নিশ্চয়ই এই জ্ঞান নেই যে হ্যাঁ, ওই পর্যন্ত হচ্ছে অভয়ারণ্যের এলাকা, ওর বাইরে ভাই আমি যাব না। এই জ্ঞানটা নিশ্চয়ই ওদের নেই। তাহলে তো ওরা মানুষ হয়ে যেত। তা তো নিশ্চয়ই নয়। হুম? ওরা তো ওই অঞ্চলের বাইরেও চলাফেরা করতে পারে। যে জোনটা রাখা হয়েছে, মানে গন্ডার বা হাতিদের সুরক্ষিত করার জন্য জলদাপাড়া অভয়ারণ্য বলে, জলদাপাড়া ন্যাশনাল পার্ক বলে যে অঞ্চলটা রাখা হয়েছে, সে অঞ্চলের বাইরেও যে ওরা চলাফেরা করে বা করতে পারে বা করেও, ওই অঞ্চলটাকে এই বাফার জোন বা
ইকো সেন্সিটিভ জোনের মধ্যে ফেলা হচ্ছে। ওখানে এলিফ্যান্ট করিডোর রয়েছে, গন্ডার চলাচলের জন্য নির্দিষ্ট একটা করিডোর বা নির্দিষ্ট একটা পথ রয়েছে। সেই পথ চিহ্নিত করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে, এবং ওই অঞ্চলগুলোতে কতগুলো কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে, যাতে বন এবং বন্যপ্রাণ উভয়কেই সুরক্ষিত করা যায়। এটা পরিবেশগত ন্যায় বিচারের একটা উৎকৃষ্ট উদাহরণ। 2020 সালে বক্সার চারপাশের একটা নির্দিষ্ট অঞ্চলে জোনাল মাস্টার প্ল্যান তৈরি করা হয়। এখানে ইকো সেন্সিটিভ জোনের কনসেপ্টটা খুব বেশি প্রবল। এখানে ল্যান্ড ইউজ প্যাটার্ন, মানে কিভাবে জমি ল্যান্ডটাকে ইউজ করা হবে, মানে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের নির্দিষ্ট সীমানার বাইরে বন লাগোয়া নির্দিষ্ট এলাকায় বড় বড় রিসর্ট নির্মাণ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু কতগুলো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বন দপ্তরের নির্দিষ্ট অনুমতি ছাড়া সেই অঞ্চলে এই ধরনের কাজকর্ম করা যায় না। রিসর্ট তৈরি, হোটেল বানানো, জমিতে গিয়ে চাষবাস এগুলো করা যায় না। সুতরাং বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের বাইরেও একটা নির্দিষ্ট জোন রয়েছে, যেখানে এই ইকো সেন্সিটিভ বিষয়টি ভীষণ মাত্রায় কাজ করছে। খুব মানে এই তো একেবারে অত্যন্ত সাম্প্রতিককালে এই নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের কাছেও পরিবেশ মন্ত্রক 2 থেকে 5 কিলোমিটার পর্যন্ত এলাকা ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করছে। আজকাল তো শুনতে পাচ্ছি যে নেওরা ভ্যালিতে নাকি একটা সামরিক ঘাঁটি স্থাপন করা হবে। সেটা নিয়েও একটা ঝামেলা চলছে। সেটা নিয়ে একটা ঝামেলা চলছে। এখন জানি না কতদূর এই বিষয়টা গিয়ে দাঁড়ায়। তো এই হচ্ছে ইকো সেন্সিটিভ জোন নিয়ে একটা সাধারণ ধারণা এবং কতগুলো উদাহরণ। আশা করি ইকো সেন্সিটিভ জোন নিয়ে আপনাদের কাছে আমার এই মানে বক্তব্য একটু হলেও পরিষ্কার হয়েছে। Is there any question regarding eco-sensitive zone? এটা একটা দুর্দান্ত উপস্থাপনা ছিল আর কি ইকো সেন্সিটিভ জোন নিয়ে। কারণ এর আগে আমার মনে হয় না ইকো সেন্সিটিভ জোন নিয়ে এরকম ভাবে এত ডিটেলসে আগে আলোচনা হয়েছে। আমি একটা জিনিস জাস্ট ছোট্ট রিমাইন্ডার, দুটো জিনিস। প্রথম কথা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে বিজ্ঞান মঞ্চ প্রথম আর কি ইকো সেন্সিটিভ জোন নিয়ে আন্দোলন শুরু করেছিল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ঠিক আছে। এবং তারা এখনো আর কি এই আন্দোলনের সাথে আর কি জড়িত আছে। প্লাস হচ্ছে যে পরিবেশগত দিকে তারা বহু ধরনের কাজকর্ম করছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মানে এত সুন্দর একটা প্রতিস্থাপনা শুরু থেকে শেষ অব্দি এত ডিটেলসে, নট অনলি ইকো সেন্সিটিভ জোন, আগের গুলো আর কি আছে, কিন্তু আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। তুমি এটাকে কন্টিনিউ করো, ঠিক আছে? Just I will take only 2 to 3 minutes only, not more than that. আমি জানি 10টা বেজে গেল প্রায়। তারপর একটা কোশ্চেন অ্যান্সার আছে এবং সেক্ষেত্রে আরো অনেক কোশ্চেন করবে হতে পারে। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, এইবার ধরে নিই যে এই যে ইকো সেন্সিটিভ জোন, এতক্ষণ এত কথা বললাম যে এই এখন যদি আমি যদি এই ইকো সেন্সিটিভ জোনের গাইডলাইন না মানি, আমার কি কি হতে পারে, আমি কি কি সমস্যার সম্মুখীন হতে পারি। আমার হচ্ছে আমি নিয়ম না মানি, নিয়ম না মেনে আমি যদি নিয়মের বাইরে কাজকর্ম করতে যাই ইকো সেন্সিটিভ জোনের মধ্যে, আমাকে জনবিশ্বাস আইনের 2026 জনবিশ্বাস আইনের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এবং 1986 সালে যে পরিবেশ সুরক্ষা আইন রয়েছে, সেই সুরক্ষা আইনের মাধ্যমে আমাকে শাস্তি দেওয়া হবে। কি কি শাস্তি? আমাকে আর্থিক জরিমানা করা হবে। 10 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত আমার আর্থিক জরিমানা দিতে হতে পারে। এবং বন্যপ্রাণ আইন লঙ্ঘন করলে, বন্যপ্রাণ সুরক্ষা আইন যেটা 1972 সালে হয়েছিল, পরবর্তীকালে এর বিভিন্ন সংশোধন হয়, সেই অনুসারে আমাকে কিন্তু কারাদণ্ডও দেওয়া হতে পারে। এইগুলো হচ্ছে এই ইকো সেন্সিটিভ জোন। যদি আমি জোনের এই কনসেপ্টটা যদি না মানি, আমি যদি গাইডলাইন গুলো না মানি, তাহলে এই সমস্যাগুলো দাঁড়াবে। আর পরিবেশ সম্পর্কিত যে বিভিন্ন আইনগুলো রয়েছে, এই আইনগুলো কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়েনি, বা হচ্ছে এটা ইতিহাস সাক্ষী রয়েছে যে ব্রিটিশ আমলে তারা কিন্তু পরিবেশ সুরক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেছিল। তার কয়েকটি উদাহরণ আপনাদের সামনে রেখেছি। সবার প্রথমে 1878 সালে ভারতীয় বনভূমি আইন তৈরি হয়েছিল।
তারপরে গন্ডার সংরক্ষণ আইন নিয়ে 1932 সালে আইন হয়। 1912 সালে বন্য পাখি এবং পশু সংরক্ষণ নিয়ে আইন হয়। পশ্চিমবঙ্গেই পলিউশন কন্ট্রোল নিয়ে একটা আইন হয় 1905 সালে, মানে সেই বঙ্গভঙ্গের সময়ে। 1887 সালে পাখি সংরক্ষণ নিয়ে আইন হয়, এবং হস্তি সংরক্ষণ নিয়ে সবচেয়ে পুরনো যে আইনটি ভারতে রয়েছে সেটা হচ্ছে 1879 সালের আইন। এইগুলো হচ্ছে ব্রিটিশ শাসনাধীনের মানে ঔপনিবেশিক কালের আইন। পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর পরিবেশ দপ্তর অত্যন্ত সক্রিয় হয়ে 1972 সালের আইনটি তৈরি করে বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে। এটা পরবর্তীকালে সংশোধন হয়, 1991 সালে সংশোধন হয়, 1986 সালে সংশোধন হয়, 1980 সালে একটি বনভূমি সংরক্ষণ আইন হয়, 1995 সালে পরিবেশ ট্রাইব্যুনাল আইন হয়। তারপর হচ্ছে রাসায়নিক দুর্ঘটনা প্রতিরোধ নিয়ে যে আপৎকালীন পরিস্থিতি নিয়ে যে পরিকল্পনা হবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেইগুলোর আওতাধীনে 1996 সালের একটি আইন হয়। এবং সবচেয়ে সাম্প্রতিককালে যে সমস্ত আইনগুলি রয়েছে, 2006 সালের বন অধিকার আইন রয়েছে, যেটা নিয়ে এখনো অনেক আন্দোলন হচ্ছে। উত্তরবঙ্গের পরিপ্রেক্ষিতে বন অধিকার আইনকে কার্যকর করা যায়নি, একেবারে রীতিমতো মানে ছেলের হাতে মোয়া তুলে দেওয়ার মতন মানে ব্যাপারটা দাঁড়িয়ে গেছিল। কিন্তু বন অধিকার আইনকে কার্যকর করা যায়নি, কারণ পশ্চিমবঙ্গে গ্রাম সংসদের কনসেপ্টটাই নেই। জাতীয় সবুজ গ্রিন ট্রাইব্যুনাল 2010 সালে হয়। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নিয়মাবলী 2016 সালে একটা তুলে ধরা হয়। তো বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এখনো পর্যন্ত আমরা একটা উল্লেখযোগ্য অবস্থানে গিয়ে পৌঁছতে পারিনি। এবং অতি সম্প্রতি 2024 সালে জলদূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ নিয়ে একটি সংশোধনী আইন হয়। এনার্জি কনজারভেশন অ্যাক্ট 2001 সালে হয়, 2022 সালে সেটা সংশোধন হয়। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, যে জীববৈচিত্র্য নিয়ে কথা বললাম, সে জীববৈচিত্র্য আইন 2002 সালে, এতদিন পরে মানে দেশ স্বাধীন হওয়ার এতদিন পরে জীববৈচিত্র্য নিয়ে একটু মাথাচাড়া দিয়ে উঠেছিল, 2002 সালে এটা হয়। পরবর্তীকালে এই আইনের কোনো সংশোধন হয়নি। আপাতত 2024 সাল অবধি লেটেস্ট আমার কাছে যা ইনফরমেশন রয়েছে সেটা রয়েছে। আর 2026 সালের জনবিশ্বাস অ্যাক্ট, এই জনবিশ্বাস অ্যাক্টের মাধ্যমে এই পরিবেশ সুরক্ষা, বন্যপ্রাণ সুরক্ষা নিয়ে কিন্তু বিস্তরভাবে আলাপ আলোচনা চলছে। পরিবেশ দপ্তর এবং সামাজিক সংগঠনগুলো কিন্তু এই আইন মাফিক কাজ করে যাচ্ছে। সুতরাং আমি আর দেরি না করে এখানেই আমি আমার আলোচনা শেষ করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ, Abhijanda and Sanchalika Mahasaya, it is up to you now. Thank you so much, sir. On behalf of Oiravat, I sincerely thank you for your insightful and thought-provoking presentation. I am sure today's discussion has helped all of us understand the importance of environmental science, environmental justice, and wildlife conservation from a broader perspective. We will now move on to the question and answer session. কারোর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আনমিউট করে সে ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারে অথবা রেজ ইওর হ্যান্ড অপশনে ক্লিক করতে পারো। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? আজকে আমি আমি একটা প্রশ্ন ঠিক মানে একটুখানি জাস্ট একটা জিনিস আর কি পয়েন্ট আর কি তুলতে যাচ্ছি। মানে আমার এত ভালো লাগলো যে ইকো সেন্সিটিভ জোন নিয়ে একটা এত সুন্দর আর কি ডিসকাশন হয়েছে, এবং যেটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে একটা ইম্পর্টেন্ট ইস্যু। বিকজ রিসেন্টলি শিলিগুড়িতে একটা ইকো সেন্সিটিভ জোন নিয়ে একটা মিটিং হয়েছিল, এবং সেখানে মিটিং এ একটা ডিসিশন নেওয়া হয়েছে যে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অর্থাৎ যেটাকে আমরা মহানন্দা অভয়ারণ্য বলি, শুকনার যে জঙ্গলটা, তার আশেপাশে এবং বৈকুণ্ঠপুরকে তার আশেপাশে 1 কিলোমিটার হচ্ছে ইকো সেন্সিটিভ জোনের বায়াস আর কি করতে হবে। সো এইখানে অনেকগুলো প্রশ্ন চলে আসে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে যে অদ্ভুত। গতকাল আমি তথ্যকেন্দ্রে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম, সেখানে আমি এই জিনিসটা বলেছি যে 1 কিলোমিটার জোন ইকো সেন্সিটিভ জোনে ইকো সেন্সিটিভ এর জন্য খুব একটা আইডিয়ালিস্টিক না। ইনফ্যাক্ট 5 কিলোমিটারও না। হ্যাঁ, একেবারে রাইট। তো ইনফ্যাক্ট 5 কিলোমিটারও না, কিন্তু সেখান থেকে আমি কমিয়ে এটাকে 1 কিলোমিটার নিয়ে আসলাম। তার মানে এটা যে আমি একটা জায়গাকে আর কি পারমিশন করে দিলাম যে এই 1 কিলোমিটারের মধ্যে তুমি যা ইচ্ছে তাই করতে পারো। এবং সাপোজ আমাকে আপনারা একটা কথা বলুন তো, যদি কোনো একটা হাতি তো একটা ল্যান্ডস্কেপ স্পিস, তো হাতি একটা জঙ্গল থেকে বাইরে আসলো, ও কি করে বুঝবে কোনটা 1 কিলোমিটার কোনটা 5 কিলোমিটার?
এটা একটা প্রশ্ন। এবং সেই ক্ষেত্রে হাতির থ্রুতে সব থেকে বেশি ড্যামেজ হয় হচ্ছে জঙ্গলে। ঠিক আছে, জঙ্গলের বাইরে যে মানুষগুলো থাকে সব থেকে বেশি তারা ড্যামেজ হুম হয় হচ্ছে যে হাতির দ্বারা, এলিফ্যান্ট অ্যান্ড লেপার্ড। হুম তো তাদের ক্ষেত্রে 1 কিলোমিটারটা হুম কোনো ব্যাপারই না। তো যাই হোক, এই ব্যাপারটা হুম এখনো আর কি পরিবেশ মন্ত্রকে অব্দি গেছে, কিন্তু সেটা পুরোপুরি এখনো পাস হয়নি। তো আমরা চেষ্টা করছি যে এটাকে কিভাবে সংশোধন করা যায়, জানি না কতটা পারবো, বাট এটা চেষ্টা তো করা যেতেই হুম পারে। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে যে নামথিং পোখরি সম্ভবত এর আগের যে প্রোগ্রামটাতে ছিল সেখানে আমি একটা কথা বলেছিলাম যে স্যালামেন্ডার নিয়ে, মনে আছে হয়তো অনেকে। সালাম, তো সেই হুম নামথিং পোখরি নিয়ে হুম গতকাল আমি যখন আহ, বললাম আর কি তথ্য কেন্দ্রে, যে নামথিং পোখরি স্যালামেন্ডারকে বাঁচাতে গিয়ে আমরা এই জায়গাটা নষ্ট করে ফেলছি। তো নামথিং পোখরি হচ্ছে একটা ওয়েটল্যান্ড, এবং যেখানে শিডিউল 1 একটা স্পিসিস আছে, দ্যাট ইজ অলসো পার্ট অফ ইকোসিস্টেম। বাট হুম সমস্যাটা হচ্ছে রিসেন্টলি সেই জোনটার মধ্যেই, অর্থাৎ ওই পুকুরির সাথে লাগিয়ে একটা বিশাল বড় একটা মন্দির তৈরি করা হয়েছে। ঠিক আছে, আমি জানি না রিসেন্টলি কারা গেছো সেখানে স্যালামেন দেখতে, কিন্তু সেই মন্দিরটা তৈরি করা হয়েছে একদম পুকুরিটাকে বেস করে। তো আমি জানি না কোথা থেকে সেই পারমিশনটা আসলো বা কেনই বা আসলো। এবং সেটা একটা হনুমানের মন্দির, হুম এবং yes, প্রচুর লোকজন যাচ্ছে, গিয়ে ছবি টবি তুলছে। তো এইখানে ব্যাপার প্রশ্নটা আসে, এটা শুধু ইকো সেন্সিটিভ জোনের প্রশ্ন না, এটা হচ্ছে যে পরিবেশ আইনটাকে আমরা, পরিবেশ আইন তো আছে, যেটা স্যার বললো একটু আগে, অভিজিৎ স্যার, যে এতগুলো পরিবেশ আইন আছে, কিন্তু আমরা পরিবেশ আইনটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখছি। আর এই কারণেই হচ্ছে আজকের যে আলোচনাটা, বিকজ আমরা জানি না, আমরা জানবার চেষ্টাই করি না। আমরা পরিবেশকে ভালোবাসি, আমরা গিয়ে গাছ লাগাচ্ছি, আমরা গিয়ে বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করছি, ওয়ার্কশপ অ্যাটেন্ড করছি, কিন্তু কোনো জায়গায় পরিবেশের যে একটা আইন আছে, পরিবেশটাকে রক্ষা করতে লাগবে কিভাবে আইনগতভাবে, আমরা এই প্রশ্নগুলো তুলি না। তার জন্য যারা আইনটাকে পরিবর্তন করার, ওই যে বললো না যে জীববৈচিত্র্যের একটা আইন আছে 2002 সালে, যেটা এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। তা আমি মনে করি পরিবর্তন না হওয়াটাই ভালো। যখন পরিবর্তন হয়ে যাবে, নতুন করে কি পরিবর্তন হবে কেউ জানে না, হুম। কারণ আমরা তো পুরোনোটাই জানি না, নতুনটা তো ছেড়েই দিই। তো এই আর কি ছোট একটা আমি তুলে ধরলাম আর কি। ধন্যবাদ অভিজিৎ থেকে। এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ, তারা কিন্তু প্রশ্ন রাখতে পারে। হুম। কেউ যদি কোনো রকম যে প্রশ্ন ইন দ্য কারো মিন টাইম আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ বলছি যে আমি একেবারেই একমত, এই 1 কিলোমিটার কনসেপ্টটা একেবারেই ঠিক নয়। ওই প্রথমে যেটা ছিল 2002 সালে যেটা বলেছিল 10 কিলোমিটার, তাও মনে হয় ঠিক আছে। হুম 10 কিলোমিটার তাও তাও ঠিক আছে। কিন্তু এই যে বলা হচ্ছে বন দপ্তর থেকে, আমি যখন একবার সার্ভে করতে গেছিলাম, আমি বলছি না কোন জায়গাটা, মানে এখন এইসব বলা ঠিকও নয়। বন দপ্তর থেকে রীতিমতো সাধারণ মানুষের উপরে দোষারোপ করা হতো। বলতো যে মানে স্যার আপনি তো বোঝেন না কিছু, দেখেন গ্রামের লোকজন কি করে, হ্যাঁ ওদেরকে তো সরকারি খাতায় ক্ষতিপূরণ দেওয়া হয়, সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হয়। এরা কি করে নিজেদের বাড়ির গরু ছাগল যা আছে, বয়স্ক গরু ছাগল যেটা 2 দিন পরে এমনিই মারা যাবে, সেগুলোকে মানে এমন জায়গায় ছেড়ে দেয় যেখানে বাঘ এসে তাদেরকে থাবা দিয়ে মেরে ফেলবে, নিয়ে চলে যাবে। পরে তারা ক্ষতিপূরণ দাবি করবে। এটাই স্যার করছে ওরা। তাহলে এই ধরনের কথাবার্তাগুলো কেন হচ্ছে? এই ধরনের কথাবার্তা এটা তো সঠিক। হাস্যকর কথাবার্তা না? যে যেই যেই প্রাণীটা অলরেডি মারা যাবে 2 দিন পরে, তাকে ছেড়ে দিচ্ছে, বাঘ এসে তাকে ধরে নিয়ে যাচ্ছে, এবং পরের দিন গিয়ে সে ফরেস্ট অফিসে গিয়ে বলছে আমার ক্ষতিপূরণ চাই। তাহলে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আমি যদি মানুষের এই সমস্ত এই ক্যাটল গ্রেজিং, এই কাজগুলো, পশুচারণ করা, এগুলো বন্ধই করতে না পারি, তাহলে ইকো সেন্সিটিভ জোনের এইটা মানে এটা কোথায়, মানে গুরুত্বটা কোথায়? এই বিষয়টা কিন্তু সবাইকেই একযোগে ভাবতে হবে। হুম এটাই আর কি। একদম তাই, একদম তাই। তো শুভশ্রী, তুমি তাহলে জিজ্ঞেস করে তাহলে শেষ করে দাও। ওকে ওকে, হুম, তাহলে আর কারোর কোনো প্রশ্ন নেই? তাহলে আজকের কোয়েশ্চেন আর অ্যান্সার সেশন এখানেই শেষ করছি। যারা প্রশ্ন করেছেন এবং যারা মনোযোগ দিয়ে পুরো ওয়েবিনারে যুক্ত ছিলেন, সবাইকেই আন্তরিক ধন্যবাদ। শেষ করার আগে শুধু একটাই কথা বলতে চাই, প্রকৃতি আমাদের কিছুই ধার দেয় না, আমরা প্রকৃতিরই অংশ। ওয়াইল্ড লাইফকে রক্ষা করা মানে শুধু একটি প্রাণীকে কিন্তু বাঁচানো নয়, বরং আমাদের ভবিষ্যৎকেই রক্ষা করা। মনে রাখবেন, when we protect wildlife,
We protect forest. When we protect forest, we protect our future. আসুন আমরা সবাই মিলে এমন একটি পৃথিবী গড়ে তুলি যেখানে উন্নয়ন হবে, কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে নয়, যেখানে মানুষ এবং ওয়াইল্ড লাইফ দুজনেই নিরাপদে বাঁচতে পারবে। এটাই আশা থাকলো। Once again, thank you everyone. Thank you for joining us. Stay aware, stay responsible, and let's work together for environmental and wildlife justice. Thank you everyone. Good night. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। Thank you. ধন্যবাদ অভিজিৎ স্যার, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Thank you.